লেখিকা মৌসুমী হাজরার পরিণয়। আমি আপনাকে বিয়ে করতে পারবো না সুজয়বাবু। তুমি কি মজা করছো নয়না? একদমই না, আমি সত্যি বলছি। আর এই সত্যিটা তোমার এখন মনে পড়লো বিয়ের মণ্ডপে শুভদৃষ্টির সময়? আমি নিরুপায়। আমি অনেকবার আপনাকে বলবার চেষ্টা করেছি, কিন্তু সবকিছু এত তাড়াতাড়ি ঘটে যাবে বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করুন আপনি। আমি বিয়ে করতে পারবো না। পাশ থেকে একজন বললেন, কি এত কথা হচ্ছে বর আর কনের মধ্যে? এবার তো সারা জীবন যত পারো কথা বলবে, এখন তো বিয়েটা হোক। শুভ দৃষ্টির পর থেকে কথা চলেই যাচ্ছে, তা মালা বদলটা কখন হবে? পুরোহিত মশাই মালা বদল করতে বলুন ওদের। সুজয় থামিয়ে বলল, একটু দাঁড়ান, আমার নয়নার সাথে কিছু জরুরি কথা আছে। এত তাড়াহুড়োর কিছু নেই। আর আমি যখন নয়নার সাথে কথা বলবো, কেউ এর মাঝে আসবেন না। সুজয় নয়নার দিকে তাকিয়ে বলল, বলো নয়না, তোমার কি বলার আছে? নয়না ভয়ে জড়সড় হয়ে গেছে, মুখ নামিয়ে বিয়ের শাড়িটি খামচে ধরে আছে। সুজয় এবার গলার স্বর আরো নরম করে বলল, এই সুযোগ চলে গেলে আর পাওয়া যাবে না। তুমি যদি সত্যিটা সবাইকে না বলো, তাহলে পরে আফসোস করতে হবে। চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। সবাই বুঝতে পারল কিছু একটা হয়েছে। কৌতূহল নিয়ে সবাই তাকিয়ে রইল নয়না আর সুজয়ের দিকে। সুজয় আবারও বলল, তাকাও আমার দিকে নয়না, তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে সাহায্য করব, তুমি নির্ভয়ে সব বলতে পারো। নয়না ধীরে ধীরে মুখ তুলে তাকালো সুজয়ের দিকে। এইভাবেই তো শুভদৃষ্টি হওয়ার কথা ছিল দুজনের, কিন্তু নয়নার চোখে আজ শুধু কষ্ট, তা অবাধ্য চোখের জল বারে বারে ঢাকতে চাইছে। নয়না সাহস সঞ্চার করে বলল, আমি এই বিয়েটা করতে পারবো না, আমি অন্য একজনকে ভালোবাসি। নিমেষের মধ্যে হুলস্থুল পড়ে গেল সারা বাড়ির মধ্যে। চারিদিকে সবাই কথা বলতে শুরু করলো। ঠিক সেই সময় নয়নার মামিমা এসে নয়নাকে এক চড় মারলেন। সকলে চুপ হয়ে গেল। আবার সে নিস্তব্ধতা। মামিমা বললেন, এই জন্য তোকে বড় করেছিলাম, আমাদের অপমান করার জন্য? ছোটবেলায় যখন তোর মা আর বাবা মরলো, তখন তুইও মরে গেলি না কেন? আমাদের এই দিন দেখাবি বলে? ছোট থেকে মানুষ করলাম, পড়ালেখা শেখালাম, আর আজ তুই এই প্রতিদান দিলি? মামিমা আবার যেই হাত ওঠালেন, সুজয় তাড়াতাড়ি নয়নাকে নিজের কাছে টেনে নিল। নয়না ভয়ে চোখ বন্ধ করে সুজয়ের বুকের মধ্যে মুখ লোকালো। সুজয় বলল, দাঁড়ান আপনি, উত্তেজিত হবেন না, এইভাবে জোর করে কিছু হয় না। তাছাড়া সত্যি সব কিছু তাড়াতাড়ির মধ্যে হয়েছে। আমি না হয় রেডি ছিলাম বিয়ের জন্য। নয়নাকে কি জিজ্ঞাসা করেছিলেন আপনারা? আমি যতবার নয়নার সাথে দেখা করে কথা বলার চেষ্টা করেছি, আমাকে আপনারা নানা রকম বাহানা দিয়েছেন। নয়না ব্যস্ত, নয়না অসুস্থ, নয়তো অফিসের কাজে বাইরে। দু তিনবার দুই পরিবারের দেখা হয়েছিল, তখনই নয়নার চোখ দেখে বুঝেছিলাম ও কিছু বলতে চায়, কিন্তু আপনারা তা বলতে দেননি। আমার মনে হয় আপনারা সব জানতেন, তাই আপনারা ওর সাথে আমাকে একা দেখা করতে দেননি। নয়না এবার মুখ তুলে তাকালো সুজয়ের দিকে। সুজয় বলল, ভয় নেই তোমার, আমি একজন পুলিশ। আমার প্রথম ডিউটি হলো কারোর সাথে অন্যায় যাতে না হয়। চলো তুমি আমার সাথে। কথাটা বলে সুজয় নয়নার হাতটা ধরে ঘর থেকে বেরিয়ে গিয়ে গাড়িতে চাপলো। সকলে বাধা দিতে গেলেও সুজয় শক্ত হাতে নয়নাকে ধরে রইল। কারোর কোনো কথা শুনল না। গাড়ি নিয়ে সোজা চলে গেল। নয়না চুপ, সুজয়ও চুপ। সুজয়ের মনে পড়ছিল নয়নাকে প্রথম দেখার কথা। বাড়ি থেকে তখন জোর কদমে মেয়ে দেখা শুরু হয়েছে। সেই সময় নয়নার খোঁজ পেয়েছিল সুজয়ের পরিবার। ঠিক হলো দুই পরিবার একসাথে বাইরে কোথাও দেখা করবে। সেই মতো সুজয়ের পরিবার আগেই সেখানে পৌঁছে গেল। তার কিছুক্ষণ পর নয়না, নয়নার মামা আর মামিমা পৌঁছালেন। সেই তাদের প্রথম দেখা। নয়নার পরনে সবুজ রঙের চুড়িদার, অল্প সাজ, কি যে মিষ্টি দেখতে লাগছিল। প্রথম দেখাতেই সুজয় যেন হারিয়ে গিয়েছিল সেই মুহূর্তে। পাশ থেকে সুজয়ের দিদি বলেছিল, ভাই এমন হাঁ করে দেখিস না, মেয়ে ভয় পেয়ে পালিয়ে যাবে। সুজয়ের সাথে সাথে মুখ নামিয়ে নিয়েছিল। এরপর দুই পরিবারের মধ্যে কথা হাসাহাসি চলতে থাকলো। সুজয়ের চোখ তখন বারবার নয়নার দিকে। এই নজরে শুধু মুগ্ধতা। প্রথম দিনে দুই পরিবার খুব সুন্দরভাবে মিলেমিশে গেল। পরের দিনই সুজয়ের পরিবার সুজয়ের মত নিয়ে ফোন করে জানালো তাদের মেয়ে পছন্দ। একই সাথে নয়নার মামা মামিমাও জানিয়ে দিলেন নয়নার তাদেরও পছন্দ হয়েছে।
এরপর আরও দুবার দেখা হয়েছিল দুই পরিবারের, কিন্তু সেভাবে আলাদা করে কথা হয়নি সুজয় আর নয়নার। ফোন নাম্বার দেওয়া নেওয়া হয়েছিল যদিও, কিন্তু সুজয় আর নয়নার কাজ ভিন্ন। তাই একজন ফ্রি হলে আরেকজন হয়তো ফ্রি থাকতো না, তাই ফোনেও কথা বলা সম্ভব হয়নি। তবে হোয়াটসঅ্যাপে কয়েকবার মেসেজ আদান প্রদান হয়েছিল, কিন্তু সেটা কয়েকবার মাত্র। কিন্তু এই কয়েকবার দেখাতে সুজয়ের কেন জানি মনে হয়েছিল নয়নার চোখ দেখে অনেক কথা জমিয়ে রেখেছে। দেখাশোনার 3 মাসের মধ্যে বিয়ের কথা হয়েছিল, আর আজ তাদের বিয়ে ছিল। সামনে একটা কুকুর ছুটে আসতেই সজোরে ব্রেক কষল সুজয়। ভাবনার জগৎ থেকে যেন ছিটকে বেরিয়ে এলো সে। তুমি ঠিক আছো নয়না? হ্যাঁ, আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, গাড়ি থেকে নামো। নয়না অবাক হলো। গাড়ি বাইপাসে আসা যাওয়া করছে, এখানে নামিয়ে দিলেও এখন যাবে কোথায়? ঋষভও তো এই শহরে নেই, কার কাছে যাবেও? সুজয় গাড়ি থেকে নেমে নয়নার কাছে এসে গাড়ি দরজা খুলে নামতে বলল। নয়না চুপচাপ নামলো। ফুটপাতের ধারে দুজনে দাঁড়িয়ে আছে। নয়না ধীরে ধীরে বলল, আপনি চলে যান, আমি ঠিক চলে যাব। কোথায় যাবে? আমার ঠিকানায়। বাড়িতে তো যেতে পারবে না। মামা মামির কাছে? তাহলে যাবে কোথায়? আছে এক জায়গা। ও আচ্ছা, বুঝলাম, প্রেমিকের কাছে। এক কাজ করো নয়না, তুমি আমার ফোন থেকে প্রেমিককে ফোন করে এখানে আসতে বলো। তা হয় না। কেন? আমি ফোন নিয়ে আসিনি, ওর নাম্বার আমার মনে নেই। স্ট্রেঞ্জ। প্রেমিকের নাম্বার মনে নেই? তাহলে এক কাজ করো, তুমি ঠিকানা বলো, আমি তোমাকে সেখানে দিয়ে যাচ্ছি। না না, আমি চলে যাব। আমি তোমাকে একলা ছাড়তে পারি না। সঠিক জায়গায় তোমাকে না পৌঁছে আমি কোথাও যাব না। আসলে ও এখন এই শহরে নেই, আমার বিয়ের কথা শুনে কষ্ট পেয়ে এই শহর থেকে দূর কোথাও চলে গেছে। তুমি খোঁজ পাবে কি করে? বন্ধুদের থেকে জানতে পেরে যাব। আমিও তোমাকে হেল্প করতে পারি, আমি একজন পুলিশ, সেটা ভুলে যেও না। নয়না ভয়ে ঢোক গিলে বলল, আমি জানি আপনি পুলিশ, তাই তো সাহস করে বিয়ের মণ্ডপে কথাগুলো বললাম। সুজয় মেকি হাসি হেসে বলল, হ্যাঁ, অনেক তাড়াতাড়ি বলেছ। নয়না মুখ নামিয়ে বলল, আমি দুঃখিত। আপনার জীবনে একজন ভালো মানুষ আসবে, আপনি তাকে জীবন সঙ্গী পেয়ে ভীষণ সুখী হবেন। সুজয় আবার হেসে বলল, সান্ত্বনা দিচ্ছ? নয়না চুপ করে যায়। সুজয় বলল, থাকার ব্যবস্থা পরে ভাবছি, আগে চলো এক জায়গায়। নয়নাকে নিয়ে গেল শপিং মলে। সকলেই বর বধূকে এখানে দেখে বেশ অবাক হলো। নয়নাকে পছন্দ মতো কয়েকটা পোশাক কিনে দিল, তারপর একটা পোশাক দিয়ে বলল চেঞ্জ করে নিতে। নয়নাও সুজয়ের কথা মতো তাই করল। এরপর দুজনে মিলে সেখান থেকে বেরিয়ে এলো। সুজয় নিয়ে গেল নয়নাকে একটি গার্লস হস্টেলে। সেখানে নিজের পরিচয় দিয়ে নয়নাকে রাখলো, কিছু খাবারও কিনে দিয়ে এলো। এরপর নয়নাকে রেখে আসার সময় সুজয় একটু দাঁড়ালো। নয়না তখনও দাঁড়িয়ে আছে। সুজয় আবার ফিরে গেল নয়নার কাছে। পকেট থেকে বের করলো টাকা। তারপর নয়নার হাতটা ধরে হাতের উপর টাকাগুলো দিয়ে বলল, এটা রাখো, তোমার কাজে লাগবে। নয়না নিতে চাইল না, বারবার ফিরিয়ে দিল। শেষে সুজয় বলল, এখন রাখো, পরে আমাকে দিয়ে দেবে, আর এখানে যতদিন পারো থাকো, কোনো সমস্যা নেই। এটা আমার ফোন নাম্বার, এই কার্ডটা রেখে দাও, কোনো দরকার হলে ফোন করে নিও। সুজয় চলে গেল। নয়না হস্টেলের ফোন থেকে ঋষভকে ফোন করলো। ঋষভ ফোন ধরতেই, হ্যালো, আমি নয়না। তুমি? এটা কোথাকার নাম্বার? সে অনেক কথা পরে তোমাকে জানাবো। তোমার তো আজ বিয়ে, কি ব্যাপার আমি বুঝতে পারছি না। কবে ফিরবে? কাল কলকাতায় ফিরবো। একটা কাজ করতে পারবে আমার? কি? তুমি ফেরার পর আমার মামা মামিমার কাছে গিয়ে আমার ফোন আর এটিএম সব নিয়ে আসবে। কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। বললাম তো দেখা হলে বলবো। আচ্ছা ঋষভ, এখনই আমাদের ঘুরতে আসাটা কি ঠিক হলো? পরে হলেও তো হতো। পরে কিভাবে হতো শ্রী? আমার অ্যাক্সিডেন্টের জন্য বেশ কয়েকদিন ছুটি, তারপর আমাদের বিয়ে, অফিস থেকে আর ছুটি পেতাম। তোরও তো একই অবস্থা, এবার তো কলকাতায় ফিরলে সেই একই জীবন। তা ঠিক বলেছিস, আর এত কিছুর পরে আমাদের দুজনের একটু আলাদা সময়ের দরকারও ছিল। মনে হলো এই কয়েক মাসে একটা ঝড় বয়ে গেল। সে আর বলতে, তবে ওইসব কথা থাক। এখন ঋষভ আর সোমাশ্রীকে কেউ আলাদা করতে পারবে না। একদমই তাই। তবে মাঝখান দিয়ে দুটো বিয়ে বাড়ি মিস হয়ে গেল, নয়নার বিয়ে আর সুজয়বাবুর বিয়ে। সুজয়বাবু কত সাহায্য করেছিলেন আমাদের, অথচ তার বিয়েতে আমরা থাকতে পারলাম না। নয়নাও আমাদের কত ভালো বন্ধু, ওর বিয়েতেও থাকতে পারলাম না। ও আমাদের বিয়ের সময় অফিসের কাজে বাইরে ছিল, মনে করবে সেই জন্য আমরাও হয়তো ওর বিয়েতে থাকলাম না। কাল মেয়েটার বিয়ে হলো, বিয়ের সাজে কেমন লাগছিল কে জানে।
সোশ্যাল মিডিয়াতেও কোনো ছবি পোস্ট করেনি? হ্যাঁ রে ঋষভ, ওর হাজব্যান্ডকে তুই দেখেছিস আগে? সব কিছু এত তাড়াতাড়ি হলো যে সেভাবে কারোর সাথেই পরিচয় হলো না। ঋষভ অন্যমনস্ক হয়ে জানালার দিকে তাকিয়ে আছে। সোমাশ্রী সেটা খেয়াল করার পর বলল, কি রে শুনছিস? কি ভাবছিস বলতো? কিছু একটা হয়েছে জানিস? কার? নয়নার। সোমাশ্রী বিছানা থেকে তাড়াতাড়ি নেমে ঋষভের কাছে গিয়ে বলল, ঋষভ কি হয়েছে নয়নার? ঋষভ সোমাশ্রীর হাতটা ধরে নিজের কাছে তাকে বসালো, তারপর বলল, কাল রাতে নয়না ফোন করে বলল আজ আমরা ফিরলে আমি যেন ওর মামার বাড়ি গিয়ে ওর ফোন আর এটিএম কার্ডটা নিয়ে আসি। আমি অনেকবার জিজ্ঞাসা করলাম কি হয়েছে, বলল দেখা হলে সব বলবে। সোমাশ্রী বলল, আদৌ বিয়েটা হয়েছে তো নয়নার, নাকি ও বিয়ে করেনি? ঋষভ বলল, জানি না শ্রী, কিচ্ছু বুঝতে পারছি না ও কি করছে। আজ দুপুরে ফ্লাইটে আমরা কলকাতা পৌঁছে আগে নয়নার খোঁজ নেব। সোমাশ্রী বলল, ও যে নাম্বার থেকে কল করেছিল সেই নাম্বারে একবার কল করতো। ঋষভ বলল, ঠিক বলেছিস, দাঁড়া করছি। প্রথমবার ফুল রিং হলো, কেউ ফোন ধরলো না। তারপর আবার ট্রাই করার পর একজন মহিলা ফোন ধরতেই সোমাশ্রী বলল, নমস্কার, আমার নাম সোমাশ্রী রায়, এই নাম্বার থেকে কাল ফোন এসেছিল, যে করেছিল তার নাম নয়না সেন। আপনি কি একবার তার সাথে কথা বলিয়ে দিতে পারবেন? খুব দরকার ছিল। ওই প্রান্তে বেশ গম্ভীর গলায় একজন ভদ্রমহিলা বললেন, আপনি তার কে হন? সোমাশ্রী বলল, আমি নয়নার বান্ধবী। ভদ্রমহিলা আবারও বললেন, ঠিক আছে ধরুন, আমি ডেকে দিচ্ছি। আসলে সুজয়বাবু বারবার বলে গেছে নয়নার খেয়াল রাখতে, তাই জিজ্ঞাসা করলাম। সোমাশ্রী অবাক হয়ে ভাবল, সুজয়বাবু কে? নয়নার ফোন ধরে বলল, হ্যাঁ আমি নয়না বলছি। নয়না, আমি সোমাশ্রী। হ্যাঁ সোমাশ্রী বলো, তোমাদের তো আজ ফেরার কথা, কেমন কাটলো হানিমুন? সেই সব কথা পরে হবে, তুমি এখন কোথায়? আর এই সুজয় বাবু কে? আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল তার নাম সুজয়, তিনি আমাকে গার্লস হস্টেলে রেখে গেছেন। মানে? তোমাদের তো গতকাল বিয়ে ছিল। বিয়েটা হয়নি, আমি পারিনি করতে। কেন, কি হয়েছে নয়না? সব তো ঠিক ছিল। সব কথা দেখা হলে বলবো শ্রী, তোমরা দেখা করো আমার সাথে। ঋষভকে আমি কাল বলেছি আমার একটা কাজ করে দেওয়ার জন্য, আমি তোমাকেও বলছি, তুমি ঋষভের সাথে আমার মামার বাড়ি গিয়ে আমার ফোন আর এটিএম কার্ডটা নিয়ে আসবে, আর তাদের বলবে নয়না তার প্রেমিককে বিয়ে করেছে। আমি হস্টেলের ঠিকানা দিচ্ছি, এখানে আমার সাথে দেখা করবে। সোমাশ্রী ফোনটা রেখে দিয়ে ঋষভের দিকে হাঁ করে তাকিয়ে রইল। কি হলো বলবি? নয়না কি বলল? নয়না বিয়ে করেনি ঋষভ। আমি জানতাম কিছু একটা হয়েছে, কিছু মেয়ে আছে তারা যে কি চায় আর কি করে তা শুধু তারাই জানে। কি বলতে চাইছিস তুই? তুই ঠিকই ভেবেছিস, সেই মেয়েদের মধ্যে আমি তোকেও ধরেছি, তুইও তাই। ওই আমাদের বিয়ে হয়ে গেছে বলে তুই যা বলবি তাই আমি সহ্য করব নাকি? না, তোকে সহ্য করতে হবে কেন? তুই আগেও কোনো কিছু সহ্য করতিস না। আমি একটা কিছু বললে তুই 10টা শোনাতিস, তোদের মনের কথা তোরা শুধু চেপে রাখতে জানিস। মানছি আমি মনের কথা চেপে রেখেছিলাম, তাই বলে তুই এত কথা শোনাবি? যা, তোর সাথে আমার কথা নেই। হ্যাঁ, রাগ দেখানো ছাড়া আর তো কিছু পারিস না। পারি না? কত ভালো ভালো রেসিপি তোর জন্য বানিয়েছি, সেই সব ভুলে গেছিস? আচ্ছা ঠিক আছে, সরি, কাছে আয়। এখন আমাদের ভাবতে হবে নয়নার ব্যাপারে। ঠিক বলেছিস, মেয়েটা আমারও খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। জানালার দিকে নয়না আর মনে তাকিয়ে আছে। অনেক আগেই খাবার খাওয়া হয়ে গেছে। ঋষভ বলেছিল যে কোনো সমস্যায় ও পাশে থাকবে, তবে ওদের বেশি বিরক্ত করা চলবে না। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে দুজনে এক হয়েছে। একবার মোবাইল আর এটিএম কার্ডটা হাতে চলে এলে আর ওদের বিরক্ত করবে না নয়না। আজ আর সুজয়বাবু এখানে আসেননি, কাল রাত থেকে আর কোনো খোঁজ নেননি তিনি। আর কত সাহায্য করবেন উনি? ওনার জায়গায় অন্য কেউ থাকলে ওই পরিস্থিতিতে অপমান করত, কিন্তু ওই সময় উনি শুধু নয়নাকে সাহায্যই করেনি, মামিমার মারের থেকে বাঁচিয়েছেন, সকলের মাঝখান থেকে হাত ধরে ঘর থেকে বের করে এনেছেন নয়নাকে। নয়না যদি আগে বলতো তাহলে অনেক ভালো হতো। মামা মামিমার ভয়ে কিছু বলতে পারিনি। আর সুজয় বাবুর সাথেও তো কথা বলার সুযোগ হয়নি। বিয়ের আগের দিন রাতেও ভেবেছিল যা হচ্ছে হোক, কিন্তু বিয়ের সময় সে আর পারেনি। মনে হয়েছিল বিয়ে হয়ে গেলে আর তার স্বপ্ন পূরণ হবে না, মা বাবার স্বপ্ন পূরণ হবে। সুজয়বাবু জয়েন্ট ফ্যামিলিতে থাকেন, এখন ওই বাড়ির কি অবস্থা কে জানে। নয়না এখন সবার কাছে অপরাধী হয়ে গেল। সন্ধে 7টা। সোমাশ্রী আর ঋষভ এসেছে নয়নার দেওয়া ঠিকানায়। এখানে এসে নয়নার খোঁজ করতে নয়নাকে ডেকে দেওয়া হলো। দুজনে বসে আছে। নয়না এসে বলল, ভাগ্যিস তাড়াতাড়ি এসেছো তোমরা, 9টার পর আর এখানে দেখা করার পারমিশন নেই।
ঋষভ বলল, এবার বল তো কি হয়েছে। নয়না বলল, তোমার মনে আছে তোমাকে আমি একবার বলেছিলাম আমার গ্রামের বাড়ির কথা? সোমাশ্রী জানে না, তাই আরও একবার বলছি, শোনো। খুব ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর আমাকে মামা মামিমা নিজেদের কাছে নিয়ে আসেন। ওনারা আমায় সব দিয়েছেন, আমাকে ভালোবেসে মানুষ করেছেন, কিন্তু যে মা বাবা আমাকে জন্ম দিল তাদের জন্য তো একটা কর্তব্য থেকেই যায়। মা বাবা সবসময় চেয়েছিল গ্রামে একটা ভালো স্কুল হোক, আমাদের অনেক সম্পত্তি। আমি এখন কাকুদের কাছে আমার ভাগটা নিয়ে স্কুল গড়তে চাই। জানি কাজটা সহজ হবে না, কিন্তু আমাকে তা করতেই হবে। সোমাশ্রী বলল, খুবই ভালো উদ্যোগ, কিন্তু তুমি তো এটা তোমার হবু বরকে আগে বলতে পারতে। এইভাবে বিয়ের মণ্ডপে বিয়ে ভেঙে দিলে। আর কিভাবে ভাঙলে শুনি? নয়না না চাইতেও একটু হেসে বলল, সোজা কথা বললে কেউ পাত্তা দিত না, তাই বিয়ের মণ্ডপে সুজয়বাবুকে বললাম আমি অন্য একজনকে ভালোবাসি। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, এই মিথ্যে কথাটা বলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। বিয়ের আগের দিন অবধি আমি সব মেনে নিয়েছিলাম। বিয়ের দিনে আমার মনে হলো আমার সব স্বপ্ন হারিয়ে যাচ্ছে, তখন মন বড় চঞ্চল হয়ে গেল, তাই বাধ্য হয়ে মিথ্যে কথা বলে বিয়েটা ভাঙলাম। ঋষভ এবার রাগ করে বলল, বিয়ের দিনেই কেন বেশিরভাগ মেয়েদের চোখ খুলে যায়? তার আগেও অবধি তারা সব মেনে নেয়, অন্ধের মতো বাড়ির সকলের কথা অক্ষরে অক্ষরে পালন করে, আর মাঝখান দিয়ে আমাদের মতো ছেলেদের সাফার করতে হয়। সোমাশ্রী রেগে বলল, এই তোর যা বলার আছে আমাকে বল। আমি জানি তুই কথাটা আমাকে বলছিস, তুই কি জানবি রে আমাদের মেয়েদের মনের খবর? নয়না ওদের থামিয়ে বলল, তোমরা আবার আমার জন্য ঝগড়া শুরু করো না। অনেক লড়াইয়ের পর একে অপরকে পেয়েছো, বাকি জীবনটা একে অপরের হাত ধরে পার করো। সুজয় খুব ভালো ছেলে, হয়তো আমার কথা শুনে আমার স্বপ্ন পূরণে তিনিও থাকতেন, কিন্তু এই কাজটা এত সহজ নয়, তাই আমি কারোর কাছে বোঝা হতে চাই না। উনি জানেন আমি অন্য একজনকে ভালোবাসি, এই মিথ্যেটা সত্যি মনে করেই উনি একদিন আমাকে ভুলে যাবেন। হয়তো কালকের পর থেকে উনি আমাকে অলরেডি ঘৃণা করতে শুরু করে দিয়েছেন। শুধুমাত্র মানবিকতার খাতিরে উনি আমাকে সাহায্য করলেন। ঋষভ বলল, তবে নয়না, আমার মনে হয় উনি সত্যিই একজন ভালো মানুষ। তুমি যদি আগে ওনাকে সবটা বলতে তাহলে হয়তো এত কিছু করতেই হতো না তোমাকে। তুমি যথেষ্ট বুদ্ধিমতী, তুমি এমন কাজ করবে আমি ভাবিনি। তুমি অন্য কোনো রাস্তা ঠিক বের করতে পারতে, নয়তো তুমি আমাকে একবার জানাতে। আমি তোমাকে কি বলেছিলাম মনে আছে তো? যে কোনো সমস্যায় তুমি আমাকে পাবে। এই নাও তোমার ফোন আর এটিএম কার্ড। তোমার মামা মামিমা সহজে দিতে চাইনি, অনেক কষ্টে আমরা নিয়ে এসেছি। আচ্ছা এবার তুমি কি করবে বলো তো? তুমি এক কাজ করো, তুমি আমাদের সাথে চলো। নয়নার সাথে সাথে বলল, না না, আমি এখন এখানেই থাকবো, তারপর ভেবে দেখব। তোমরা তো আছোই, আমি জানি আমার যে কোনো সাহায্যে তোমাদের আমি পাবো। আর একটা কাজ আমার করবে ঋষভ, আমার এটিএম থেকে কিছু টাকা তুলে নিয়ে এসো, আমার খুব দরকার। সোমাশ্রী বলল, তুমি বলো কত দরকার, আমরা দিচ্ছি, তোমার টাকা এখন তুলতে হবে না। নয়না বাধা দিয়ে বলল, না না, আমার বেশ ভালোই জমানো আছে, এখান থেকে যদি তুলে দিতে পারো তো ভালো, নয়তো আমার দরকার নেই। ঋষভ নয়নাকে ভালো করেই চেনে। নয়নার এটিএম নিয়ে টাকা তুলে নিয়ে এসে নয়নাকে দিল। এরপর আরও কিছু কথা বলে সোমাশ্রী আর ঋষভ চলে গেল। যাওয়ার আগে দুজনে বারবার বলল যে কোনো সমস্যায় ওদের ফোন করতে। রাত বাড়ল। নয়না ঠিক করলো যা করার এবার ওকে একাই করতে হবে। হস্টেলের সুপারের কাছে গেল নয়না। ভদ্র মহিলাকে দেখে রাগী মনে হলেও তিনি মনের দিক থেকে ভীষণ ভালো। একটা চিঠি লিখে তাদের সুজয় বাবুর দেওয়া টাকাটা রেখে হস্টেল সুপারের কাছে দিয়ে বলল, এটা যেন সুজয় বাবুর কাছে পৌঁছে দেওয়া হয়। নয়না কাল সকালে এখান থেকে চলে যাবে। পরের দিন সুজয়বাবু যখন হস্টেলে এসে নয়নার সাথে দেখা করতে এলো, তখন হস্টেল সুপার সে চিঠি আর টাকা তুলে দিলেন সুজয়বাবুর হাতে। চিঠিতে লেখা ছিল, আপনি সত্যি একজন ভালো মানুষ, আপনার জীবনে সব কিছু ভালো হোক। আমি জানি আমার জন্য অনেকের কাছে কথা শুনতে হচ্ছে আপনাকে, তার জন্য আমি বারবার ক্ষমা চাইছি। আমার প্রেমিক ফিরে এসেছে, আমি তার কাছে ফিরে যাচ্ছি। আপনার টাকাটা দিয়ে গেলাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার আগামী সুন্দর হোক নয়না। নয়না বাসে করে অনেকটা পৌঁছে গেছে, যাচ্ছে সে গ্রামের বাড়ি। সিটে বসে চোখ বন্ধ করে ভাবছে, আমি জানি সুজয়বাবু, আপনি আমাকে ভীষণ পছন্দ করতেন। আপনার মতো সুপুরুষকে কোনো মেয়ে পছন্দ না করে থাকতে পারবে না। তবে এটাই আমাদের ভবিতব্য, আপনি একটা মিথ্যেকে সত্যি ভেবে আমাকে ভুলে যাবেন। ঋষভের সাথে থাকাকালীন নয়না যেন কেমন স্বার্থপর হয়ে উঠেছিল। এর আগে কোনোদিন এতটা যত্ন আর সম্মান কোথাও সে পায়নি।
সোমাশ্রীর ব্যাপারে সবটাই জানতো, বলা ভালো ঋষভই তখন জানিয়েছিল। প্রথম থেকে ঋষভ ছিল খোলা বইয়ের মতো নয়নার কাছে। এরকম একটা ছেলেকে ভালো না বেসে থাকা যায়? তাই সেই সময় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখতে চেয়েছিল ঋষভকে। কিন্তু নয়না বুঝেছিল ঋষভ তার নয়, সে শুধু সোমাশ্রীর। আগে ঋষভের মুখে সোমাশ্রী নাম শুনলেই জ্বলে উঠত নয়না। এখন সেই সোমাশ্রীকে ঋষভের সাথে দেখলে ভালো লাগে তার। জীবনটা বড় অদ্ভুত। একটা সময় পর ভালোবাসার মানুষ ভালো থাকলে নিজেরই ভালো লাগে। নয়না চাইলে সোমাশ্রী আর ঋষভের সম্পর্কটা জটিল করতে পারত, কিন্তু নয়না তা করেনি, আর করবেই বা কেন? ঋষভ যে তার নয়, তাই সরে এসেছে সব কিছু থেকে। এখন একটাই স্বপ্ন, মা বাবার স্বপ্ন পূরণ করার। সুজয়ের সাথে বিয়ে ভাঙার আরও একটা কারণ হলো ঋষভ। নয়না চাইলেই সুজয়কে সবটা আগে বলতে পারত। সুজয় ভালো ছেলে, নয়নার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াতো না, বরং নয়নার পাশে থাকতো। কিন্তু নয়নার মনে হয়েছিল ঋষভকে ভুলতে সুজয়কে ব্যবহার করবে না সে। কাউকে ভুলতে গিয়ে কাউকে কাছে টানা ঠিক নয়, এটা সে ঋষভের কাছ থেকে শিখেছে। নয়নার চাই সময়। তবে সব থেকে ভালো হতো বিয়ের মতো সিদ্ধান্ত মামা মামিমা এত তাড়াহুড়ো করে না নিয়ে ধীরে সুস্থে হলে নয়না আর সুজয় একে অপরকে জানার সুযোগ পেত। হয়তো কোনো একদিন নয়না তার সব জমানো কথা সুজয়কে বলতে পারত। বাস এসে থামল। নয়নার সম্বিত ফিরল। এতক্ষণ ধরে এই সব কিছু ভাবছিল মনে মনে। এবার বাস থেকে নামলো, কিন্তু এখনো যাবে কোথায়? গ্রামের বাড়ির ঠিকানা ওর কাছে আছে। এতদিন কেউ কারোর সাথে কোনো সম্পর্ক রাখেনি। আজ হঠাৎ ওর পরিচয় দিলে জেঠু কাকুরা কি তাকে মেনে নেবে? মামা মামিমার কাছে শুনেছে নয়নার বাড়ির লোকেরা কেউ নয়নাকে রাখতে চায়নি, তাই তারা নয়নার দায়িত্ব নিয়েছিলেন। তবু নয়নার রক্তের টানে আজ এখানে আসা। মনে কোথাও না কোথাও একটা আশা আছে। বাড়ির ঠিকানায় এসে পৌঁছালো নয়না। খুব একটা মনে পড়ছে না কিছু। নয়নার বাবা 4 ভাই ছিলেন। এক জেঠু আর 2 কাকুর বাড়ি পাশাপাশি বিশাল জায়গা জুড়ে। এছাড়াও গ্রামে আরও একটি জায়গা আছে শুধু নয়নার বাবার, যার কথা মামা মামিমার মুখে শুনেছিলেন, এমনকি বাবা মায়ের স্বপ্নের কথা। কে মা তুমি? কাউকে খুঁজছো? আমি কলকাতা থেকে এসেছি, আমার নাম নয়না। এটা শোনার পরই ভদ্রমহিলার চোখ দুটো আনন্দে জ্বলজ্বল করে উঠল। তিনি নয়নার মাথায় গায়ে হাত বুলিয়ে বললেন, তুমি নয়না? আমাদের নয়নার আনন্দের মেয়ে? নয়না নিজের মা বাবার নাম ওই ভদ্রমহিলার মুখে শুনে বুঝল নিশ্চয়ই তিনি এই পরিবারের কেউ হবেন। নয়না ঘাড় নাড়ল। এবার ওই ভদ্রমহিলা নয়নাকে জড়িয়ে ধরলেন। নয়না একটু শান্তি পেল। এই কয়েকদিনে তার মনে অনেক ঝড় বয়ে গেছে। ভদ্রমহিলা বললেন, আমি তোমার নিজের জেঠিমা, তোমার বাবার বৌদি। আমি জানতাম তুমি একদিন এই গ্রামে ঠিক আসবে। নারীর টান, রক্তের টান একদিন ঠিক তোমায় এখানে নিয়ে আসবে। এসো মা, বাড়িতে এসো। তোমার জেঠু তোমায় দেখলে ভীষণ খুশি হবে। নয়না যেন একটু প্রাণ ফিরে পেল। জেঠু নয়নার পরিচয় পেয়ে খুব খুশি হলেন। 2 কাকিমা আর 2 কাকুও বেশ খুশি হলেন। নয়না এবার জানতে পারল এখানে তার বাবার যে ভাগটি ছিল সেটা 2 কাকু নিয়ে বাড়ি বানিয়েছেন। তবে তার দরুন নয়নার মামা মামিমাকে বেশ মোটা অঙ্কের টাকা তারা দিয়েছিলেন, যা নয়নার ভবিষ্যতে কাজে লাগতে পারে সেই মনে করে। সেই ব্যাপারে নয়না কিছু জানতো না যদিও। গ্রামের বাইরে নয়নার বাবার বেশ এলাকা জুড়ে জায়গা আছে। সেটা শুধু নয়নার বাবার। সেখানে স্কুল তৈরি করতে চেয়েছিলেন তিনি। তবে এখন সেই জায়গায় স্কুল তৈরি করাটা মোটেও সহজ ব্যাপার নয়। বহু প্রমোটার আর রাজনৈতিক দলের কিছু মানুষ সেই জায়গাটি কবজা করতে চান। সেখানে নয়না কিভাবে একা লড়বে? জেঠু নয়নার মাথায় হাত বুলিয়ে বললেন, ভাই, আর বৌমার স্বপ্ন পূরণ করতে পারবো কিনা জানি না, তবে তোর সাথে আছি মা, এই বাড়ি তোরও। তুই এখানে নিজের মতো করে থাক। নিজের পরিবার পেয়ে নয়না বেশ খুশি হয়েছিল। একেই বলে রক্তের টান। তবুও মনে অনেক কিছু চলছিল, কিভাবে স্কুল তৈরি হবে। আর সুজয়বাবু, তিনি কি তাকে কোনোদিন ক্ষমা করবেন? যদি কোনোদিন দেখা হয়, নয়না তাকে সব সত্যিটা বলবে। ফোনটা বেজে উঠল নয়নার। ফোনের স্ক্রিনে ঋষভের নাম্বার, কিন্তু রিসিভ করলো না সে। ঋষভ আর সোমাশ্রীর থেকে এখন কদিন দূরত্ব থাক, ওরা একটু নিজেদের মতো করে থাকুক। নয়নার কোনোভাবে ওদের মাঝে আসবে না। পরে সব যদি ভালোভাবে মিটে যায়, নয়না নিজেই ফোন করে জানাবে। কি হলো ঋষভ? নয়না ফোন ধরলো না? না রে শ্রী, 3 বার ফোন করলাম, ধরলো না। কোনো বিপদে পড়লো না তো মেয়েটা? কি করে বুঝবো বল, ফোনই তো ধরছে না। আচ্ছা বেশ, একটু পরে আবার ট্রাই করবি না হলে। সেই ভালো। জানিস শ্রী, নয়নার মধ্যে এক ধরনের জেদ আছে। কোনো কিছুকে ভেবে নিলে সেটা সে করবেই।
এই জেদই তো ওকে অনেক দূর নিয়ে যাবে। আমি নয়নাকে কোনোদিন ভালোবাসতে পারিনি ঠিকই, তবে ও একটা সময় আমার ভীষণ কাছের একজন মানুষ ছিল, আমাকে ভীষণ সাপোর্ট করেছিল। জানি রে ঋষভ, আমি মেয়েটার সাথে কথা বলে বুঝেছি, তবে আমার একটা বিষয় খটকা লাগছে জানিস। কি বলতো? নয়নার সাথে সুজয় নামের একজনের বিয়ের কথা ছিল। এই সুজয় আমাদের সুজয় বাবু নয় তো? না মানে তুই একবার বিষয়টা ভেবে দেখ। নয়না বিয়ের মণ্ডপে বলল ও অন্য একজনকে ভালোবাসে, তাই বিয়ে করতে পারবে না। অন্য ছেলে হলে তখন বাড়ির সকলকে অপমান করত, কিন্তু ওই ছেলেটি নয়নাকে ঘর থেকে বের করে নিয়ে এসে একটি সেফ জায়গায় রাখে। বিশাল বড় মন না হলে সচরাচর এই কাজ কেউ করতে পারবে না। আমাদের সুজয় বাবু তো ভীষণ ভালো মানুষ, আমাদের কত সাহায্য করেছিল বল। ওই সুজয় আর এই সুজয় যদি এক মানুষ হয়, তাহলে আমি নয়নাকে বুঝিয়ে সুঝিয়ে বিয়েটা করাবো। তুই কত কি ভাবিস রে, তোর এই বোকা মাথাতে এইসবও ভাবনাও আসে? তবে এটা কোনোভাবেই সম্ভব নয়। তুই কি করে বুঝলি এটা সম্ভব নয়? সুজয়বাবু তার হবু স্ত্রীর ছবি তোকে দেখিয়েছিল? না নয়না তার হবু বরের ছবি তোকে দেখিয়েছিল? নাকি আমরা ছিলাম ওই বিয়েতে? না তা নয়, তবে ঋষভের মা বললেন তোরা এত তর্ক বিতর্ক না করে একবার সুজয়কে ফোন কর না। ওর বিয়েতে তো আমিও যেতে পারিনি, হাঁটুর ব্যথার জন্য। আমি গেলেও বা জানতে পারতাম। ঋষভ তার মার সোমাশ্রী জোর করাতে ফোন করলো সুজয়কে। কি ব্যাপার হিরো, হানিমুন থেকে ঘুরে চলে এলেন? হ্যাঁ চলে এসেছি, তাই ভাবলাম একবার আপনার সাথে দেখা করি। আপনি আমাদের বিয়ে দিলেন, অথচ আপনার বিয়েতেই আমরা থাকতে পারলাম না। ভালোই হয়েছে থাকেননি। কেন? আরে মাসে বিয়েটাই তো হয়নি। কেন, কি হয়েছে? ঋষভ অনেক কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো। সে অনেক কথা ঋষভ, দেখা হলে বলবো, এখন একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। নয়নার ব্যাপারে কারোর সাথে কথা বলতে ভালো লাগে না সুজয়ের। সবাই দোষারোপ করে, জাজ করে নয়নাকে, কিন্তু এত বড় একটা অন্যায়ের পরেও নয়নাকে দোষী ভাবতে নারাজ সুজয়। চোখ বন্ধ করলে প্রথম দিনের দেখা করার কথা মনে পড়ে যায়। কি হলো, হা করে কি দেখছিস? মুখে কথা বল। সুজয়বাবুর বিয়ে হয়নি কেন? কারণটা বললো না, এখন তিনি ব্যস্ত আছেন। রাখতো ব্যস্ততা, আমাকে ফোনটা দে। সোমাশ্রী এবার নিজে ফোন করলো। সুজয় ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ বলুন ঋষভ। সুজয়বাবু, আমি সোমাশ্রী। হ্যাঁ সোমাশ্রী বলুন, কেমন আছেন? সেসব কথা পরে হবে, আমি একটা কথা জানতে চাই। হ্যাঁ বলুন। আপনার সাথে যার বিয়ের কথা ছিল তার নাম কি নয়না? আপনি জানলেন কি করে? আপনাদের তো বিয়ের কার্ড দেওয়া হয়নি। মুখে বলে ইনভাইট করেছিলাম, নিজের মানুষ ভেবে। আমি ঠিকই ভেবেছিলাম আপনি সেই ব্যক্তি। আমি কিছু বুঝতে পারছি না সোমাশ্রী। দেখা করুন আজ, সব বলবো। শুধু এইটুকু জেনে রাখুন, নয়না আপনাকে মিথ্যে বলেছে, ওর কোনো প্রেমিক নেই। সুজয় ফোনটা রাখার পর কেমন অস্থির হয়ে উঠল। নয়না এমন কেন করলো তাহলে? রেস্টুরেন্টে তিনজন বসে আছে, ঋষভ আর সোমাশ্রীর মুখে সবটা শুনল সুজয়। মনের মধ্যে হালকা যে অভিমানের মেঘ ছেয়েছিল তা সরে গেছে সুজয়ের। ঋষভ বলল, আপনাদের বিয়ে হোক বা না হোক, আপনার কাছে এইটুকুই অনুরোধ, ওকে ভুল বুঝবেন না। হ্যাঁ ও যেটা করেছে সেটা অন্যায়, কিন্তু ওর মনে কোনো পাপ নেই। ও যে পথটা অবলম্বন করেছে সেটা ভুল। তবে একদিক দিয়ে দেখুন, কিছু মেয়ে থাকে যারা নিজেদের স্বপ্নগুলো কারোর উপর চাপিয়ে দেয় না, বরং নিজে বাস্তবায়িত করে। নয়নাও সেই রকমই একজন মেয়ে। সুজয়বাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, না তার উপর আমার কোনো রাগ নেই, তবে এইসব শোনার পর শ্রদ্ধা আরও বেড়ে গেল। তার সাথে ওর প্রতি ভালোবাসা, ওর স্বপ্ন পূরণে ও না চাইলেও আমি ওর সাথে থাকবো। আচ্ছা ওর গ্রামের বাড়ির ঠিকানাটা দিন তো। ঋষভ বলল, আমি ঠিকানাটা তো জানি না, তাছাড়াও ফোনও ধরছে না। সোমাশ্রী বলল, কেন তুই আগে জিজ্ঞাসা করিসনি? ঋষভ ঘাড় নেড়ে না জানালো। সোমাশ্রী রেগে বলল, একটা কাজও তোর দ্বারা ঠিকমতো হয় না। সুজয়বাবু বললেন, আহা আপনারা ঝগড়া করবেন না, আমি ওর মামা মামিকে ফোন করে গ্রামের বাড়ি ঠিকানা নিয়ে নিচ্ছি। অবশেষে নয়নার ঠিকানা পাওয়া গেল। সুজয় কালই যাবে। সুজয়ের সামনাসামনি হলে নয়না কি করবে? আর কি বাহানা দেবে নয়না? তবে সুজয়ের মনে বেশ আনন্দ আর ভালো লাগার শীতল বাতাস বইছে। নয়নার প্রতি তার অনুভূতি সাময়িক নয়, তা যে অনেক গভীর। এখনকার মতো এ পর্যন্ত থাক। এর অন্তিম পর্ব হয় আজ রাত্রেই, নয় কালকে আমি আপলোড করে দেব। আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।